নবম শ্রেণীর বাংলা টেক্সটের পাঠ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গদ্য অংশটির ওপর থেকে আজকে তোমাদের কাছে চতুর্থ পর্বের আলোচনায় দেখো মোট 6টি প্রশ্ন দেয়া হয়েছে। একদম শেষ অংশ যতটুকুনি বাকি ছিল তার ওপরে যতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সবগুলোই আছে। টোটাল তোমাদের এই টেক্সট পোর্শনের ওপর থেকে 20টি প্রশ্ন আলোচনা করলাম। আশা করছি এরপর থেকেই কিন্তু তোমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে কমন পাবে। আজকে আমরা টেক্সট পোর্শন এইখান থেকে প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। দেখো, রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখপানে চাহিয়া রহিল। সকাতরে বলিল, মা এখন কি হবে? আজকে তোমাদের 15 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এই লাইনটি ধরে। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে কোন ঘটনা প্রসঙ্গে বক্তার তার মায়ের কাছে এ ধরনের প্রশ্ন। 3 নম্বর বা 5 নম্বর যে কোনো মানেরই হতে পারে। আমি তোমাদের কাছে 5 নম্বরের মতো করে আলোচনা করছি। তাহলে কোন ঘটনা না, রাধারানী রথের মেলায় মালা বিক্রি করতে গিয়েছিল শুধুমাত্র তার মায়ের পথ্য সংস্থানের জন্য। তা সেখানে তার উদ্দেশ্য কোনোভাবেই সফল হয়নি। দেখা যায় প্রবল বৃষ্টির কারণে কোনোভাবেই আর রথের মেলায় ভিড় হলো না, জনগণের সমাগম হলো না, তার মালাও বিক্রি হলো না। কিন্তু ক্রমে সেই সন্ধ্যার অন্ধকার আরও গাঢ়তর হলো, রাত্রি হলো, পথ কর্দম হয়ে উঠল। রাধারানী কোনোভাবেই তার বাড়ি ফেরার পথ খুঁজে পেল না। কিন্তু সেই পরিস্থিতিতে রাধারানীর মন তখনও পর্যন্ত উদ্বিগ্ন হয়েছিল তার মায়ের পথ্য সংগ্রহ করার জন্য। এরপর সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাধারানীর সঙ্গে সাক্ষাৎ হয় এক ব্যক্তির। ঘটনাক্রমে দেখা যায় যে রাধারানীও বুঝতে পারে ব্যক্তিটি স্বভাবে বেশ দয়ালু। তাই রাধারানী সেই অন্ধকারের মধ্যে ব্যক্তিটির ওপর ভরসা করতেও বাধ্য হয়। এবং আমরা কাহিনীতে লক্ষ্য করেছি যে ব্যক্তিটি যথেষ্ট সচেতন এবং নিরাপদে নির্বিঘ্নে রাধারানীকে হাত ধরে সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হন। 1 পয়সার যে বনফুলের মালা এই পরিস্থিতিতেও রাধারানী তার বুকের মধ্যে আগলে রেখেছিল তার মায়ের পথ্য সংগ্রহের জন্য, এটা যখন সেই ব্যক্তিটি জানতে পারেন তখন তিনি সেই মালা কিনতে চান এবং ঘটনাচক্রে রাধারানীকে সাহায্য করার জন্য তিনি সেই মালার মূল্য 4 পয়সার পরিবর্তে 2 টাকা দিয়েছিলেন। রাধারানী অন্ধকারে বুঝতে না পারলেও হাতের স্পর্শে অনুভব করেছিল যে সেগুলি বড়, এবং অন্ধকারের মধ্যেও তার ঔজ্জ্বলতা দেখে মনে করেছিল যে সেগুলি পয়সা নয়, টাকা। কিন্তু ব্যক্তিটি যেহেতু রাধারানীকে সাহায্যই করতে চেয়েছিলেন, কোনোভাবেই রাধারানীর সেই সন্দেহে তিনি আমল দিলেন না এবং কোনোভাবেই রাধারানীর বাড়ি ফিরে গিয়ে আলোতে দেখে যদি সেটি টাকা হয় ফেরত দেওয়ার প্রস্তাবে সহমত পোষণ করলেন না, যে কারণে আমরা দেখছি যে ব্যক্তিটি সেখানে কোনোভাবেই রাধারানীর গৃহের বাইরে কুটিরের বাইরে অপেক্ষা করেননি। তাই রাধারানীর মনের মধ্যে একটা অসন্তোষ কাজ করছিল যে মালার মূল্য স্বরূপ যেটা পাওয়ার কথা ছিল তার থেকে অতিরিক্ত মূল্য যেহেতু ব্যক্তিটি দিয়েছেন, কোনোভাবেই সেটা গ্রহণ করা যাবে না, বা কিভাবে সেটা সে গ্রহণ করবে। এই কারণেই কিন্তু এই ঘটনার প্রসঙ্গেই কিন্তু এখানে রাধারানী তার মায়ের কাছে এ ধরনের প্রশ্ন। তাহলে দেখো, এটা 5 নম্বরের উত্তর হলো। 3 নাম্বার হলে এটাকেই তোমাদের একটু সংক্ষিপ্ত করে উপস্থাপন করতে হবে। এরপর দেখো, মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। এখানে রাধারানীর মা এই পরিস্থিতির জন্য বাধ্য হচ্ছেন মেয়ের কাছে এ ধরনের কথা বলতে। এর পরের পাতায় তোমাদের টেক্সট পোর্শনে দেখো, তাহারা এরূপ কথাবার্তা করিতেছিল, এমতো সময় কে আসিয়া তাহাদের কুটিরের আগড় ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন? পোড়ার মুখও কাপড়ে মেলছে। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ার মুখো কাপড়ে মিলছে, মানে রাধারানীর মা বা রাধারানীর কাছে যেন এই বিশেষণেই তিনি বিশেষিত। এটা একটা বিশেষ কারণ রয়েছে, আমরা কাহিনীর এখানেই পাব। একজোড়া নূতন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলিল, রাধারানীর এই কাপড়। রাধারানী বলিল, উমা, আমার কিসের কাপড়? পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখও কিনা
তাহা আমরা সবিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল, বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়া এসো। রাধারানী তখন বলিল, ওমা, সেই গো, সেই, তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ পদ্মলোচন, রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবার ইহাদের নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? রাধারানী বলছেন, না। পদ্মলোচন বাবু বলছেন, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। তাহলে দেখো, এই পর্যন্ত আমরা পড়লাম। এইখানে মাঝখানের এই অংশটা হচ্ছে পদ্মলোচনের যে একটা স্বভাব, সে যে অতি লাভে দ্রব্য বিক্রয় করে তার একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তার বিষয়টা তুলে ধরা হয়েছে। তাহলে আজকে তোমাদের 16 নম্বর প্রশ্ন রয়েছে। দেখো, এখানে যে লাইনটা মাঝখানে ছিল, এই লাইনটি ধরে রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। তাহলে প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, কে বিস্মিত হয়েছিলেন? না, আমরা বলবো যে রাধারানী এবং তার মা যে কুটিরে বসবাস করতেন সেই কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান ছিল। এখানে সেই পদ্মলোচন সাহাই বিস্মিত হয়েছেন বলে বোঝানো হয়েছে। এবারে লাইনটির প্রাসঙ্গিকতা লেখো। তাহলে এখানে মানে এক প্রকার পদ্মলোচন সাহার বিস্ময়ের কারণ কি? দেখা গেল যে পদ্মলোচন সাহার, আমরা কাহিনীতে যেটা দেখছি যে রাধারানীকে যে ব্যক্তিটি নির্বিঘ্নে নিরাপদে তার বাড়িতে ফিরতে সাহায্য করেছিলেন, সেই ব্যক্তিটি রাধারানী এবং তার মায়ের কুটিরের অনতি দূরে যে পদ্মলোচন সাহার কাপড়ের দোকান ছিল সেখানে গিয়ে রাধারানীর জন্য একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় কিনে রাধারানীর বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার কথা বলেন। এতে আমরা কাহিনীতে যেটা দেখতে পাচ্ছি এখানে, যে পদ্মলোচন বাবু মনে করেছিলেন যে ব্যক্তিটি রাধারানীদের আত্মীয় স্থানীয় কেউ হয়ে থাকবেন, যেটা তিনি পরে বলছেন। কিন্তু যেহেতু রাধারানীর সঙ্গে ইতিপূর্বে কি ঘটেছে এ বিষয়ে পদ্মলোচন বাবুর জানার কোনো প্রসঙ্গও নেই বা তিনি জানেন না, সে কারণে যখন রাধারানীর বাড়িতে এসে তিনি রাধারানীর হাতে সেই একজোড়া কাপড় তুলে দিলেন, রাধারানী যেভাবে বিস্ময় প্রকাশ করেছিল তাতে কিন্তু পদ্মলোচন বাবুর মধ্যেও একটা বিস্ময়ের ভাব ফুটে উঠেছিল। যে রাধারানীর কথা শুনে মূলত বুঝতেই পারছিলেন না যে কে ব্যক্তি অকারণে বা বিনা কারণে এসে কাপড় কিনে রাধারানীদের পাঠাচ্ছেন, কোন ব্যক্তি, কে এদের সঙ্গে, রাধারানীর সঙ্গে এদের সম্পর্কই বা কী, এটা পদ্মলোচনবাবু কোনোভাবেই ঠাউর করতে পারছিলেন না, এটাই ছিল তার বিস্ময়ের কারণ। তাহলে এটা গেল এই প্রশ্নের উত্তর। এরপরে দেখো, আমরা কিছুটা পড়ে ফেলেছি। এখানে দেখলাম একটা তথ্য যে রাধারানীর ওই পদ্মলোচন সাহার সম্পর্কে, রাধারানীর পিতার সময় হইতে, মানে রাধারানীর পিতা যখন বর্তমান ছিলেন সেই সময় পদ্মলোচন এদের পরিচিত ছিল, সেই সময় থেকেই পরিচিত, এবং অনেকবারই পদ্মলোচন সাহার দোকান থেকে রাধারানীর মা বাবারা জামা কাপড় কিনেছেন। সেখানে তিনি কি করতেন না, 4 টাকার কাপড়কে 8 টাকা 12 আনা আরও 2 আনা মুনাফায় লইতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই তিনি ডবলেরও বেশি লাভ করতেন। তা এই স্বভাব বশতই কিন্তু এখানে কাহিনীতে আমরা দেখব যে পদ্মলোচন সাহাকে পোড়ার মুখো কাপড়ে মিনসে বলে অভিহিত করা হচ্ছে। এটা একটা ছোট প্রশ্ন হতে পারে যে কি কেন তাকে এ ধরনের বিশেষণে বিশেষিত করা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, এই বৈশিষ্ট্যটা পদ্মলোচন সাহার সম্পর্কে আমরা জানতে পারলাম। তারপরে এইখান থেকে পড়ছি, যাহা হোক পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মাই মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিলেন, আর অধিক কথা কইবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। আজকে তোমাদের 17 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এই লাইন ধরে, প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। কে কিভাবে মনে প্রসন্ন হয়ে উঠেছিলেন, কিভাবে? না, আমরা এখানে কাহিনী থেকে দেখতে পাচ্ছি যে পদ্মলোচন সাহার মূলত যখন রাধারানী এবং তার পিতামাতার ভালো অবস্থা ছিল, যখন পিতা বর্তমান ছিলেন, তখনই 4 টাকার কাপড়ের ওপরে তিনি 8 টাকা 14.5 আনা, মানে 4 টাকার কাপড়কে তিনি
8 টাকা 14.5 আনায় বিক্রয় করতেন, তাহলে তার লাভ বা মুনাফা কি পরিমাণে ছিল সেটা আমরা এখানে স্পষ্ট দেখতেই পাচ্ছি। তাই রাধারানীকে যে ব্যক্তিটি নির্বিঘ্নে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিলেন, এই বিষয় সম্পর্কে রথের মেলা থেকে দুর্যোগপূর্ণ রাত্রিতে এই বিষয়ে ওই পদ্মলোচন সাহার অবগত থাকুক না থাকুক তাতে কোনো অসুবিধা নেই, বা রাধারানীরদের সঙ্গে এই ব্যক্তিটি, যে ব্যক্তিটি পদ্মলোচন সাহার দোকানে গিয়ে একজোড়া নতুন কাপড়, ওই কুঞ্জদার শান্তিপুরে কাপড় কিনে পাঠালেন রাধারানীর জন্য, বা কেন পাঠালেন, বা এই ব্যক্তির সঙ্গে রাধারানীদের পরিবারের কি সম্পর্ক, এতেও কিন্তু এখানে এই পদ্মলোচন সাহার কিছু যায় আসে না। মূলত তিনি যে ব্যক্তিটির কাছ থেকে কাপড়ের ওপরে নিজের লাভটা গুছিয়ে নিতে পেরেছেন, মোটামুটি যে স্বভাবে তিনি বিক্রয় কার্য সম্পন্ন করেন সেই স্বভাব তার সিদ্ধ হয়েছে, সে কারণেই তিনি প্রসন্ন মনে দোকানে ফিরে গিয়েছিলেন। কোনোভাবেই এই বিষয়ে আর বেশি তথ্যানুসন্ধান করার প্রয়োজন বোধ বা বিবেচনা তিনি করেননি। আচ্ছা, এরপরে দেখো, এইদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল, মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায় ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? মা দেখিয়া বলিলেন, একখানা নোট। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়াছেন। আজকে তোমাদের 18 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এই লাইন ধরে, তবে তিনি ফেলিয়া গিয়াছেন। তাহলে প্রশ্ন দেওয়া হয়েছে কে কোথায় কি ফেলে গিয়েছিলেন। যে ব্যক্তি রাধারানীকে রথের মেলা থেকে নির্বিঘ্নে নিরাপদে বাড়ি ফিরতে সাহায্য করেছিলেন, যে ব্যক্তিটি রাধারানীকে তার 1 পয়সার বনফুলের মালার মূল্য স্বরূপ 2টি টাকা দিয়েছিলেন, যে ব্যক্তি পদ্মলোচন সাহার দোকান থেকে একজোড়া কুঞ্জদার শান্তিপুরে কাপড় কিনে রাধারানীর জন্য পাঠিয়ে দিয়েছিলেন বাড়িতে, এখানে সেই ব্যক্তিটি রাধারানীর বাড়িতে একটি নোট ফেলে গিয়েছিলেন। এবারে দ্বিতীয় প্রশ্ন রয়েছে ওখানে, কোন উদ্দেশ্যেই বা তিনি এ কাজ করেছিলেন। আমরা কাহিনীতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে রাধারানীকে সাহায্য করার উদ্দেশ্য নিয়েই তিনি ভুল করেই হোক, বা রাধারানী এটা বুঝতে একদমই যাতে না পারে, রাধারানী যাতে মনে করে যে ব্যক্তিটি ভুল করেই দিয়েছেন, এ কারণে তাকে তার মনের সন্দেহর কোনোভাবেই প্রশ্রয় দেননি, যে তাকে তার মালার মূল্যস্বরূপ পয়সা না দিয়ে, 4 পয়সা না দিয়ে টাকাই দিয়েছিলেন। এখানেও আমরা বুঝতে পারছি যে তিনি যেভাবেই হোক রাধারানীকে তার সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাহায্য করতে চাইছেন। এরপরের আমরা একটি ঘটনায় দেখি যে রাধারানী যেহেতু কাপড় বেশি ছিল না, তাই তাকে ভিজে কাপড় পরে কাটাতে হয়। এখানেও তাকে সাহায্য করার জন্য একজোড়া কুঞ্জদা শান্তিপুরে কাপড় কিনে পাঠিয়েছিলেন। তাহলে সেই ব্যক্তিটি রাধারানী এবং তার মার যে এতটা অসচ্ছল জীবন, তার মধ্যে কিছুটা গতি আনার জন্যই তার বাড়ির ভেতরে, তাদেরকে সাহায্য করার জন্য বাড়ির ভেতরে জানলাগুলি একটি নোট ফেলে গিয়েছিলেন। এরপরে দেখো, মা বলিলেন, হাঁ, তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় বাড়ির মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখিল তাই বটে, লেখা আছে। রাধারানী বলিল, হাঁ মা, এমন লোক কে মা? মা বলিলেন, তারও নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরানোট বলে এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমত কোনো সন্ধান পাইল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। দেখো, এখানে টেক্সট পোর্শনটা শেষ। আজকে তোমাদের 19 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এই লাইন ধরে, এমতো কোনো সন্ধান পাইল না। প্রশ্ন যে লাইনটি প্রাসঙ্গিকতা লেখো। যে কোনো লাইনের প্রাসঙ্গিকতা মানে লাইনটিতে কে কাকে কি বলতে চাইছে, বা কিসের সন্ধান পাওয়ার কথা বলা হচ্ছে, বা সন্ধান পেলো কি পেলো না, এই যে বিষয়টাই হচ্ছে প্রাসঙ্গিকতায় আসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাধারানী আর তার মা দুজনে মিলে যে ব্যক্তিটি রাধারানীকে রথের মেলা থেকে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিয়েছিলেন, যে ব্যক্তিটি 1 পয়সার বনফুলের মালার মূল্যস্বরূপ 2টি টাকা দিয়েছিলেন, যে ব্যক্তিটি রাধারানীকে পরিধেয় বস্ত্রের অভাব ছিল বলে 2টি নতুন
কুঞ্জদা শান্তিপুরে কাপড় কিনে দিয়েছিলেন এবং রাধারানীর তার মায়ের সংসারের কিছুটা হলেও সুরাহার জন্য জানলাগলি একটি নোট ফেলে গেছিলেন, সেই ব্যক্তিটির সন্ধানেই এখানে রাধারানী এবং তার মা শ্রীরামপুর এবং তার নিকটবর্তী যে কোনো স্থানে যে যে নানান স্থানে ঘুরে ফিরে করেছেন তার অনুসন্ধান। কেননা সেই নোটের কোণেই লেখা ছিল ব্যক্তিটির নাম রুক্মিণী কুমার রায়। রাধারানীর মা অনুমান করেছিলেন যাতে এই নোটটিকে কেউ চোরা নোট বলে না মনে করে, এ কারণেই ব্যক্তিটি তার নাম লিখে রেখেছেন এবং রাধারানীকে উদ্দেশ্য করেই যে দিয়ে গেছিলেন এবং নোটের কোণে রাধারানীর নামও লেখা ছিল। তাই রুক্মিণী কুমার রায়ের সন্ধান করতে মা আর কন্যা মিলে রাধারানী মিলে বেরিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই তারা শ্রীরামপুর ও তার নিকটবর্তী কোনো স্থানেই রুক্মিণী কুমার রায়ের সন্ধান পেলেন না। এখানে আমরা লাইনটিতে মূলত দেখব যে যে এখানে রুক্মিণী কুমার রায় নামক চরিত্রটি এইটুকুনি অংশের মধ্যে অন্তরালে থেকেই যেন রাধারানী এবং তার মাকে যে কোনোভাবেই হোক সাহায্য করার চেষ্টা করে গেছেন। আচ্ছা, এরপরে দেখো একদম লাস্ট লাইন ধরে প্রশ্ন দেওয়া হয়েছে 20 নম্বরে। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। সরি, কাদের সম্পর্কে কেন এ ধরনের মন্তব্য করা হয়েছে? তাহলে এখানে রাধারানী এবং তার মায়ের সম্পর্কে ধরনের মন্তব্য করা হয়েছে। দেখো, আমরা কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত এখানে যেটুকুনি অংশ পাঠ্য হিসেবে পেয়েছি, সেখানে রাধারানী এবং তার মায়ের অবস্থাটা যে জায়গা থেকে যে জায়গায় এসে ঠেকেছে, বা তাদের যে অসচ্ছলতা, যে অভাব, যে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে কাটাতে হচ্ছে, প্রতি পদে পদে তাদের কোনোভাবেই কোনো সমস্যার সমাধান নেই, কোনো সুরাহা নেই, কোনো পরিস্থিতির কোনোভাবে তাদের একটুও তারা আলো দেখতে পাচ্ছে না। সেই রকম পরিস্থিতিতে অনায়াসেই এই দুটো মানুষ পারত যে বাড়িতে যে ব্যক্তিটি নোট ফেলে গেছে তাদের ব্যয় করার জন্য সেটিকে কাজে লাগাতে, কিন্তু তারা কোনোভাবেই সেটিকে খরচ করলেন না, তুলে রেখে দিলেন। এই নোটের বিনিময় কিন্তু তারা তাদের অভাবের কিছুটা সুরাহা করতে পারতেন, কিন্তু সেই চেষ্টা তারা করলেন না। কেন না, আমরা এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছি, এটা প্রমাণ করে দিচ্ছে যে এরা শত অভাবের মধ্যে থাকলেও পূর্বের সচ্ছল অবস্থার কথা চিন্তা করে কিছু পাওয়া মাত্রই তাকে কিন্তু কাজে লাগায়নি। পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা, জীবন সংগ্রামের পথে হাঁটার একটা চরম বা চূড়ান্ত দৃষ্টান্ত কিন্তু এখানে রাধারানী এবং রাধারানীর মায়ের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। তা এই জীবন সংগ্রামের পথে হাঁটতে গিয়ে কিন্তু এই দুটো চরিত্রকেই আমরা নির্লোভ বা দরিদ্র হলেও যে এদের মধ্যে কোনো লালসা নেই, এটাই এখানে মূলত লেখক তুলে ধরতে চাইছেন। তা আমরা মোটামুটি 20টা প্রশ্নের আলোচনা করলাম, বেশ কতগুলি পর্বে তোমাদের কাছে এই টেক্সটটা আলোচনা করেছি। তোমরা এগুলোই অনুশীলন করো। আশা করছি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোথাও কোনো লাইনের বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা মেসেজ করো।